আমরা দেখলাম যে 5 আগস্টের পরে একটু ঐক্যের সুতাটা মাঝে মাঝে মনে হয় যে একটু ঢিলা হয়ে যায় অথবা বিচ্যুত হয়। এবং তারপরে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অডিও ভাইরাল হলো যে উনি টুপ করে ঢুকে যাবেন। তখন আবার সবাই ঐক্যবদ্ধ হলো। এরকম ছোট ছোট ইস্যু ঘটে। ফলে এই ঐক্য ধরে রাখার জন্য আওয়ামী লীগকে অথবা বিদেশি কোনো শক্তিকে খারাপ কাজ করতে হবে, না হলে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো না। রিয়েলিটি অনেকটা তাই। বিশেষ করে গত 100 দিনে আমাদের সেটি মনে হচ্ছে যে শেখ হাসিনা কোনো একটা ষড়যন্ত্রমূলক অডিও বলল অথবা ভারত কোনো একটা উদ্যোগ নিল, এবং তবে ভারতের ব্যাপারটা এবং শেখ হাসিনার ব্যাপারটা দুটিই গত 100 দিনে ধারাবাহিকভাবে চলছে। এমন না যে স্পোরাডিক, তারা পরিকল্পিতভাবে প্রতিদিন কিছু না কিছু ঘটাচ্ছে। অ্যাজ ইউ সেড ভেরি রাইটলি, হয়তো এইসব কারণে আমাদের ঐক্যটিকে আরেকবার পুনর্শক্তিতে আমরা দেখতে পেলাম। আজকে যেমনটি দেখতে পেলাম, আজকে প্রধান উপদেষ্টার সাথে সব রাজনৈতিক দলকে দেখতে পেলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনকে দেখতে পেলাম। এবং যেটি দুটি ভালো খবর, একটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো জনসভা করারও সিদ্ধান্ত নিয়েছে এবং ছাত্ররা তো তারও আগে সংহতি সপ্তাহ পালন করেছে। দুর্ভাগ্য হচ্ছে যে 5ই আগস্টের পরে আমাদের নিজস্ব হিসাব নিকাশ বেড়ে গেছে। কে আন্দোলনে ভূমিকা রেখেছিলাম, কে নেপথ্যে থেকেছিলাম, কে মাস্টার মাইন্ড, কে কী, এইসব তো। এবং রাজনৈতিক দলগুলো হিসাব কষতে শুরু করেছে যে আলটিমেটলি তো তাদের ক্ষমতায় যেতে হবে, নির্বাচন করে হোক। সেই নির্বাচনে ভালো করার জন্য এমনকি কেউ কেউ ভারতের সাথেও যোগাযোগের চেষ্টা করেছে। ভারত স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিকে কন্ট্রোল করতে চায়। গত 15 বছর একভাবে কন্ট্রোল করেছে, যেখানে আপনি দেউলিয়া বাংলাদেশকে দেখতে পেয়েছেন, বিকজ ওই শাসন আমলের কোনো ম্যান্ডেট জনগণ থেকে তারা পায়নি। অতএব তারা ভারত থেকে ম্যান্ডেট নিয়েছেন, নিজেরা ঠিক করেছিলেন, তারা বিজয়ী হয়েছেন। এখন ভারত চেষ্টা করবে যে আমাদের রাজনৈতিক অঙ্গনে তারা যেন আরেকটি লেজিটিমেট পার্টনার খুঁজে পায়, সেটা বিএনপি হোক, জামাত হোক, এমনকি ছাত্র শক্তি হোক, তাদেরকে খুঁজবে। ভারত এইসব ব্যাপারে অনেক দক্ষ এবং আমি মনে করি ভারতের পুরো ইতিহাসে বাংলাদেশের 5ই আগস্টের বিপর্যয় বা গত শাসনটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকা ভারতকে ঠান্ডা মাথায় বিবেচনা করতে হবে যে তারা এই কাজটি কেন করেছিল, তাতে তাদের লাভ কী হয়েছে, তাতে তাদের ক্ষতি কী হয়েছে। আপনি খেয়াল করে দেখুন, যে দেশটি পৃথিবীতে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে, সে কি করে পাশের গণতান্ত্রিক শাসনকে নষ্ট করে, সে কি করে একের পর এক নির্বাচনহীন নির্বাচনকে বিজয়ী ঘোষণা করে আওয়ামী লীগকে। এর একটা উত্তর হতে পারে যে সে এমন সব সুবিধা আদায় করতে পেরেছে, রাজনৈতিক সুবিধা, কূটনৈতিক সুবিধা, এই যে ডক্টর সায়ন্ত বলছিলেন যোগাযোগের সুবিধা, কৌশলগত সুবিধা, বর্ডারে আপনার 4 থেকে 5 বিলিয়ন ডলার কম খরচ হয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারেনি ইত্যাদি। তার চেয়ে বড় যেটি হয়েছে, ভারত যে একটি মোরাল হিসাবে পৃথিবীতে আবির্ভূত হতে চাচ্ছে, তখন তো আপনার কিছু সাগরেদ লাগে একটা মোরাল যখন হয়। তো বাংলাদেশ তার একটা বাধ্যগত অনুগত সাগরেদ হয়েছে, যেটা পশ্চিমবঙ্গও না। ওইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দ্বিচারিতাপূর্ণ একজন মহিলা কিন্তু আছেন, যাকে ঠিক প্রেডিক্ট করা যায় না সে কোন দিকে যাবেন। বাংলাদেশ ইস্যুতেও কিন্তু উনি অদ্ভুত সব কথা বলছেন। এবং ভদ্র মহিলার যে জাতপাত, এটি আমরা বুঝতে পারি তার কথা থেকে। কাজেই ভারত মৌকা পেয়ে গেছিল বাংলাদেশকে ব্যবহার করে আন্তর্জাতিক দুতিয়ালি, আন্তর্জাতিক মরলিপনা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু ভারত নিয়ন্ত্রণ করছিল। বাংলাদেশের গত কয়েকটি মন্ত্রিসভার অন্তত 50 ভাগ মন্ত্রী ভারতের আনুকূল্যে মন্ত্রী হয়েছেন, উপদেষ্টারা কেউ কেউ সেটি হয়েছেন। তা না হলে তারা কেন বলেন ট্রানজিট দিতে গেলে আমাদের লজ্জা লাগে ফি চাইতে, শুল্ক চাইতে? তার মানে তারা, তাদের নিয়োগকর্তা হচ্ছে ভারত। কাজ নালে আপনি বাংলাদেশের উপদেষ্টা, বাংলাদেশের মন্ত্রী তো এই কথা বলবে না। এখন দেখুন, ভারত আমাদের উপরে একটি অঘোষিত যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আমি এটিকে যুদ্ধই বলছি, কেননা আগের দিনের মতো কিন্তু অস্ত্রপাতি নিয়ে যুদ্ধ হবে না। এখনকার যুদ্ধটি হবে প্রোপাগান্ডা, মিডিয়া, ইস্যু তৈরি করা, কখনো হিন্দু নামানো, কখনো ব্যাটারি নামানো, কখনো আনসার নামানো, এগুলোই তো যুদ্ধ। আমি নিশ্চিতভাবে মনে করি আমাদের একটি ভারত বিষয়ক একটি উচ্চ পর্যায়ের সেল ভবিষ্যতে মন্ত্রণালয়ও হতে পারে, করা দরকার। কারণটা বলি, এটি শুধুমাত্র একটি পররাষ্ট্রনীতির বিষয় না, ভারত আমাদের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়। আগামী নির্বাচনের পরের সরকার, সব কিছুতে আপনি ভারতের অন্তর্ভুক্তি দেখতে পাবেন, রোল দেখতে পাবেন। বিসদৃশ হতে পারে, আবার তারা সুচারুভাবে ঢুকেও যেতে পারেন। আমরা কোনো বড় দলকে দেখছি যে ক্ষমতায় যাওয়ার জন্য যেই সুরে গান গাইতে হয় সেই সুরে গান গাচ্ছেন, তারা জনগণের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিচ্ছে না। যেমন ভারত কিন্তু 5ই আগস্টের পরে একটা সুযোগ পেয়েছিল, যদিও আমি নিজেই হয়তো প্রতিবাদ করতাম যে 15 বছরের বিচারাচার হওয়ার আগে
তারা অন্তত জনমানুষের আকাঙ্ক্ষা বুঝে, অভ্যুত্থানটিকে স্বাগত জানিয়ে, পরিবর্তনটিকে মেনে নিয়ে সেটিকে তার সাথে চলতে চাওয়া। কিন্তু উল্টো ভারত যেটি করলো, তারা বলল এটি জঙ্গি, এটি হিজবুত তাহরি, এটি ইসলামিস্ট, প্রফেসর ইউনুস ইসলামিস্টদের নেতা ইত্যাদি। প্রফেসর ইউনুস এবং নরেন্দ্র মোদীর ফোন আলাপ, ওটি একটি অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনা। দেখুন, কার্টসি কল, আমরা অনেক কথা ফোন আলাপে বলি, কিন্তু আমার মেশিনারিজ যদি ব্যস্ত থাকে আপনাকে ব্যতিব্যস্ত করতে, আপনি দেখুন অজিত দোভাল বলে যে ভদ্রলোক আছেন, তাকে আমার ধারণা আন্তর্জাতিক আদালতে নেওয়া দরকার। কেননা এই লোকটি শুধুমাত্র বাংলাদেশ না, কানাডাতে কি কাণ্ড ঘটিয়েছে আপনি দেখেন। এবং ভারতের যেই চেহারাটা আমরা কানাডাতে দেখতে পাচ্ছি, আপনি তিনটি খুনের সাথে যুক্ত। কানাডিয়ান সরকার বলেছে যে তারা রয়ের নিষিদ্ধ ঘোষণা করতে চায় সন্ত্রাসী সংগঠন হিসাবে। পৃথিবীতে আর কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে সন্ত্রাসী সংগঠন হিসাবে কিন্তু ঘোষণার দাবি ওঠে নাই, এটি ভারতের। এবং সেই এবং সেই অজিত দোভাল বাংলাদেশে গত 15 বছরে কি রোল প্লে করেছে আপনি অনেকটাই খুব কাছাকাছি দেখেছেন। কেননা আপনি সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠানগুলোতে গেছেন, আমরা সুশীল সমাজের মিলিত সভাগুলোতে গেছি, আমি রয়ের অফিসারদের উপস্থিতি দেখেছি, তাদের অফিস আদালতের কর্মকাণ্ড সম্পর্কে জেনেছি। গত সরকারটি বাংলাদেশের দরজা খুলে দিয়েছিল ভারতের। দেখুন, ভারতের একজন বিচ্ছিন্নতাবাদীকে বাংলাদেশের ঢাকা শহর থেকে রয়ের লোকরা তুলে নিয়ে গেছেন। এই ঘটনাগুলো ঘটেছে। আচ্ছা, এখন যেটি আপনি বলছিলেন যে আমরা ঐক্য পেয়েছি কিনা, আমার মনে হয় ফাইনালি আমরা একটা ঐক্য খুঁজে পেয়েছি এবং ভারত ডিস্টার্ব করতে থাকুক, এটি আমি চাই। তাহলে আমাদের ঐক্যটা ধরে রাখতে আপনাকে